এদিকে আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় এই প্রথম ইডি চার্জশিট, যেখানে নাম রয়েছে সন্দীপ ঘোষের। কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতিতে এই প্রথম ইডির একটা চার্জশিট, যেখানে সন্দীপ ঘোষের নাম যেমন রয়েছে, আর কাদের কথা বলা রয়েছে? দেখো, আরজিকর এই যে ধর্ষণ ও খুনের মামলা হয়েছিল, সেই ঘটনা তদন্ত যখন একদিকে আর একেবারে অপরাধের দিকের তদন্ত যেমন সিবিআই করছিল, তেমনই তার পাশাপাশি কিন্তু বেআইনি লেনদেন সেই পার্টের তদন্ত কিন্তু শুরু করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। গত অক্টোবর মাসে তারা ইসিআইআর দাখিল করে তারা এই তদন্ত শুরু করেন এবং আজকে কিছুক্ষণ আগে 10:30 নাগাদ নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে প্রায় 90 দিনের মাথাতে ইডির তরফে এই চার্জশিট দাখিল করা হলো। এবং এই বেআইনি যে দুর্নীতির যে অভিযোগ, বেআইনিভাবে আর্থিক লেনদেনের যে অভিযোগ, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম চার্জশিট দাখিল করলো ইডি। এবং প্রিভেনশন অফ করাপশন মানি লন্ডারিং অ্যাক্ট, অর্থাৎ বেআইনিভাবে আর্থিক দুর্নীতি বা অর্থ পাচারের যে এই যে মামলা, সেই মামলা তদন্ত শুরু করেছিল সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিল, এবং তার দুজন সঙ্গীর বিরুদ্ধে। তাদের মধ্যে একজন হচ্ছে সুমন হাজরা এবং অন্যদিকে হচ্ছে বিপ্লব সিং। এই তিনজনের বিরুদ্ধে আজকে চার্জশিট দাখিল করা হয়েছে। এবং শুধুমাত্র তিনজন নয়, তার পাশাপাশি সুমন হাজরার যে সংস্থা রয়েছে, অর্থাৎ হাজরা মেডিকেল, সেই হাজরা মেডিকেলের বিরুদ্ধেও কিন্তু একই রকমভাবেই চার্জশিটে উল্লেখ রয়েছে। মূলত বেআইনিভাবে পার্কিং, বেআইনিভাবে ঘুষের টাকা নিয়ে একেবারে হাসপাতাল চত্বরে ক্যাফেটেরিয়া খোলা এবং বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট কেনা, এই সমস্ত পরিপ্রেক্ষিতে হিউজ একটা টাকার কিন্তু বা কোটি কোটি টাকার একটা বেআইনি লেনদেন হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই ইডি তদন্ত শুরু করে এবং তিনজনের এগেনস্টে আজকে ইডির তরফে প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে 90 দিনের মাথায়। ধন্যবাদ। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নিচে নয়। কোনো পক্ষের অভিযোগ ছাড়াই আরজিকর মামলা কি করে সুপ্রিম কোর্টে চলে গেল তা আমিও বুঝতে পারিনি। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে জানালেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। শুধু এ রাজ্যের নয়, এ দেশের মানুষকে প্রচণ্ড নাড়া দিয়েছিল ভয়াবহ যে ঘটনার অভিঘাত, সেটা হলো আরজিকর। ন্যায় বিচারের দাবিতে ভারতীয় বিচার ব্যবস্থার দিকে তাকিয়েছিল গোটা দেশ। কিন্তু আপনাকে সামনে পেয়ে আজ পরিষ্কার প্রশ্ন রাখতে চাই, দিনের শেষে ন্যায় বিচার কি পেলাম আমরা? হাইকোর্টের বিচার নিয়ে তো কোনো অভিযোগ ছিল না, তাও আমরা কি দেখলাম? একটা রবিবারের দুপুরে সুমোটো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করলো। কিন্তু আবার বলছি, দিনের শেষে ব্যবস্থাটার কি সংস্কার করা গেল? কতটুকু ন্যায় বিচার পাওয়া গেল? আপনি বলুন, এই প্রশ্নটা তোলা জাস্টিস বসু কি অপরাধ? দেখুন, এটা আমার একটা নিজস্ব অ্যাসেসমেন্ট। ভারতীয় বিচার ব্যবস্থার স্বাস্থ্য এই মুহূর্তে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, আপনি যে পার্টিকুলার একটা মামলার রেফারেন্স দিচ্ছেন, সেটা নিয়ে দেখুন, বিচারকরাও তো নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা বলেন। দেখুন, সেটা নিয়ে কিন্তু এই ব্যবস্থা এই যে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, তাতে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের ইনফিরিয়ার কোর্ট নয়। আচ্ছা, এটা এরকম নয় যে সুপ্রিম কোর্টের সুপারিনটেন্ডেন্টস পাওয়ার হাইকোর্টের উপরে আছে। দেখুন, কি প্রেক্ষিতে একটা মামলা চলছে, কোনো পক্ষের কোনো অভিযোগ ছাড়া সেটা দিল্লি সুপ্রিম কোর্টে দিল্লিতে চলে গেল। অ্যাটলিস্ট এটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। কিন্তু এই ব্যবস্থাটা যদি চলতে থাকে, সেটা আমি আবার বলছি, এটা কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।